অফিস থেকে বাড়িতে ফিরে অথবা অফিস যাওয়ার আগে শ্রীময়ীর সাথে সারাদিন অন্তত একবার লড়াই তো আমার লাগবেই। আরে বাবা, এ হলো গিয়ে যাকে বলে দাম্পত্য কলহ। হলেও অশান্তি, আর না হলেও অস্বস্তি। বহুদিন আগে স্কুলে পড়ার সময় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাশীনাথ গল্পে একটি সংলাপ পড়েছিলাম। প্রায় ৩৭ বছর বয়সে পৌঁছে সেই ১৪-১৫ বছর বয়সে লুকিয়ে পড়া গল্প। যতটা মনে থাকা স্বাভাবিক ততটুকুই আছে। কাশীনাথের শ্বশুর মশাই তার মেয়েকে অর্থাৎ কাশীনাথের বউকে জিজ্ঞাসা করছে স্বামীর সাথে তার ঝগড়া হয়েছে কিনা। তখন মেয়ে বলছে, ভাব থাকলে তো ঝগড়া হবে। আমিও ঠিক এই কথাটাই ভাবি যখন আমার ঝগড়া হয় শ্রীময়ীর সাথে। এই যে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করছি, তার মানে আমাদের ভাব ভালোবাসা এখনও অটুট আছে। কিন্তু সর্বদা সর্বক্ষেত্রে যে এই কথাটা প্রযোজ্য হতে পারে না, সেটা বুঝবো না এতটা নির্বোধ দয়া করে ভাববেন না আমাকে। আমি জানি আমি বাংলা গল্প উপন্যাস লিখি, এবং বানিয়ে বানিয়ে যা লিখি তাতে আর যাই থাক যুক্তিবুদ্ধির ধার তেমন থাকে না। যেটা থাকে তা হলো একগাদা সেন্টিমেন্ট আর গ্যাদো গ্যাদো ইমোশন। সকালে ঘুম থেকে ওঠা নিয়ে আমার ঝগড়া হয় শ্রীময়ীর সাথে, বিশেষত সেটা যদি শীতকাল হয়। ব্যাপারটা অনেকটা এই রকম। সে আমার কম্বল ধরে টেনে খুলে দেয়, বলে, বিয়ে করেও তোমরা মায়ের ছোট্ট খোকাটি হয়ে কেন থেকে যাও বলো তো। আমি কম্বলটা গায়ে টেনে নিয়ে বলি, আহ, কি হচ্ছে কি, এত পেট ভর্তি হিংসা কেন তোমার শ্রী? শ্রীময়ী বলে, খুব হিংসে গো, খুব হিংসে। আমি এই শীতের সকালে খেটে মরব, আর তুমি চুপচাপ পড়ে পড়ে শুয়ে ঘুমাবে, তাই না মৈনাক? পুরুষ মানুষের এটুকুই তো সুখ, বড় হবার বালায় নেই। বিয়ের আগে মায়ের খোকা, আর বিয়ের পর বউয়ের আঁচল ধরা বর। লোকে যতই গালাগালি দিক না কেন, এটাই কনসেপ্টটায় যে সংসারে পারফেক্ট পুরুষ মানুষের চিত্র, সেটা তো মনে মনে কেউ অস্বীকার করতে পারবে না। বাক্যবিন্যাস এই রকম রসালো গতিপথেই থাকে। কিন্তু আজ আমি একটু অন্য রকম কথা বলে বসলাম। বললাম, আমার পিছনে না লেগে থেকে যাও না শ্রী, নিজের মেয়েকে গিয়ে রেডি করো। নিজের মেয়ে। এই শব্দ দুটো শ্রীময়ীকে আহত করল। সে চুপচাপ আমার পাশ থেকে উঠে চলে গেল। শ্রীময়ীর চুপ হয়ে যাওয়া শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষণ নয়। শ্রীময়ীর এই চুপ করে যাওয়ার অর্থই হলো আমি সাংঘাতিক গহীরত কিছু বলে ফেলেছি। বুঝতে পারলাম কি সাংঘাতিক ভুল আমি করেছি। আমি কিন্তু এত ভেবে চিন্তে সচেতনভাবে কিছুই বলিনি, যদিও আমার ভেবে বলা উচিত ছিল। পরিহাসের ছলে স্বাভাবিক হবার চেষ্টা করে বললাম, আচ্ছা শ্রী, আমিই হিংসুটে। দেখো দেখি, মেয়ে কি তোমার একার? আমার কি তার প্রতি কোনো দায়িত্ব নেই? শ্রীময়ীর এবারও কোনো স্বর পাওয়া গেল না। পরিবর্তে মেয়ের কান্না জড়ানো গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম রাগের মাথায় তাকে টেনে হিঁচড়ে ঘুম থেকে তুলছে শ্রীময়ী। মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ঘুম থেকে না তুললে সে ঠিক এমনি করেই কাঁদে। বুঝতে পারছিলাম শ্রীময়ীর মাথা যথেষ্ট গরম হয়ে আছে। গলা তুলে বললাম, তুমি বুবলিকে ফ্রেশ করিয়ে দাও। আমি ওর ব্যাগ গুছিয়ে জুতোটা ঝেড়ে মুছে তকতকে করে ফেলি। শ্রীময়ী শান্ত স্বরে বলল, না থাক, আমার মেয়ে যখন, তখন আমি নিজেই সবটা করে নিতে পারবো। শ্রীময়ী যে কথাটা প্রবল অভিমান বোধ করে বলছে সেটা আমি বেশ বুঝতে পেরেছি। তাই দেরি না করে তড়াৎ করে বিছানা থেকে লাফিয়ে নেমে পড়লাম। মশারি গুছিয়ে রেখে রান্নাঘরে উকিয়ে দিয়ে দেখলাম গ্যাসে দুধ বসিয়ে দিয়েছে মনদা মাসি। মনদা মাসি আমাকে দেখতে পেয়েই বলল, ঘুম থেকে উঠতে না উঠতেই বৌমাকে কী এমন বলেছ যে তার মুখটা অমন তাল হাঁড়ির মতো হয়ে আছে? আমি একটু অপ্রস্তুত ভঙ্গিতে হাসলাম। তারপর বললাম, আজ আমাকে টিফিনে একটু রুটি আর আলু ভাজা করে দিও তো মনদা মাসি। অনেক দিন খাইনি, আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। সেই জন্যই মনদা মাসির কাছে রুটি আর আলু ভাজা খেতে চাইলাম। আমার এরকমই হয়,
বিপদে পড়লেই মায়ের কথা মনে পড়ে। ছোট থেকে এরকমটা হয়। স্কুলে গিয়ে খাতা পেন্সিল হারিয়ে বাড়ি ফেরার পর মায়ের মুখে বুক লুকাতাম। এমনকি হাত থেকে পড়ে গিয়ে স্কেল ভেঙে ফেললেও মায়ের কথা প্রথম মনে পড়তো। খুব ছোটোবেলায় হাট কবিতাটি খুব ভেঙে ভেঙে মা আমায় মুখস্থ করিয়ে দিয়েছিল। তারপর থেকেই আমি আরও বেশি করে মা ঘেঁষা হয়ে উঠেছিলাম। এ প্রসঙ্গে একটা কথা খুব চুপি চুপি বলি, কারণ অনেক পুরনো কথা বলে সেটা সম্ভবত অনেকেই ভুলে গেছে, তাই আর পাঁচ কান করতে চাই না। চুপি চুপি বলা প্রসঙ্গে আমার একজনের কথা খুব মনে পড়ে। আমাদের পাড়ায় হরিচরণ কাকার স্ত্রী, যাকে আমরা সবাই সোনা কাকিমা বলে ডাকতাম। তিনি তার বাড়িতে আসা অতিথিদের কোনো গোপন কথা বলার আগে ঠিক এ কথাটাই বলতেন, খুব চুপি চুপি বলি শোনো। বলেই বলতেন, আজ আমি শাশুড়িকে লুকিয়ে ঘরে স্টোভ জ্বালিয়ে ডিম সেদ্ধ করে খেয়েছি। কথা কানে যেতেই জ্বলে উঠত তার শাশুড়ি। এরকম চুপি চুপি কথা তার অনেক কথাই ছিল। সেটা বাপের বাড়িতে ভাইকে টাকা দেওয়া হতে পারে, অথবা লুকিয়ে মাসিক কিস্তিতে শাড়ি কেনা। আর সোনা কাকিমার বলা হয়ে যাবার পরেই হরিচরণ কাকার মা একখানা চেলা কাঠ অথবা হাতে নোড়া নিয়ে সবেগে কাকিমার দিকে তেড়ে আসতেন। হাঁপাতে হাঁপাতে বলতেন, তবে রে আবাগির বেটি, আমার ছেলের পয়সা ওড়ানো আমি তোমার বের করছি, তোকে আজ আমি মেরেই ফেলব। হরিচরণ কাকার মা হাঁপাতেন, কারণ তার হার্টের ব্যামো ছিল। থাইরয়েডের ওষুধও খেতেন রোজ। শাশুড়ি তেড়ে এলে বৌমাও হেরে যাওয়ার পাত্রী নয়। সেও পরিত্রাহী চেঁচাতো, মর মর বুড়ি মর। মরেও না, দিনরাত ওষুধ খেয়ে খেয়ে নিজের গুচ্ছের টাকা নষ্ট করছে, আর আমি একটু আহ্লাদ করলেই দোষ হয়ে গেল। ঘরে আসা অতিথি হাসি চাপতে চাপতে বলতো, সোনা বউ। নতুন শাড়িখানা দেখে আমি তো চুপি চুপি মনে আস্তে করে তোমার ব্যাপারটা জিজ্ঞেস করেছিলাম, অথবা ও শোনাবো, কাল তোমার ভাইকে আসতে দেখে আমি তো কথাটা ফিসফিস করে জিজ্ঞাসা করেছিলাম। সোনা কাকিমা আরও জোর গলায় চেঁচাতো, কেন গো, ফিসফিসিয়ে বলবো কেন? নিজের বাড়িতে আমি কি চোরের মতো মিনমিন করে থাকবো নাকি? ঠোঁট উল্টে বলতেন, আমি সেরকম বংশের মেয়ে নই। আমার ঠাকুরদাদার হাঁক ডাকে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার শাশুড়ি তারস্বরে চেঁচাতো, ঝাঁটা মারি অমন বংশের মুখে। আসলে চুপি চুপি কথা বলার ক্ষমতা বা ইচ্ছে সোনা কাকিমার ছিলই না। তিনি চুপি চুপি বলছি কথাটি সম্ভবত বাক্যের অলংকার হিসেবে ব্যবহার করতেন। ঠিক আমার লেখা গল্পের মতো মনে হয়। চুপি চুপি বলছি বলে আসলে তো কথাগুলো ফলাও করে লিখছি। আমার তো ওই এক দোষ, গুছিয়ে কোনো কাজই করতে পারি না আমি। না গুছিয়ে কথা বলতে পারি, আর না পারি সাজিয়ে গুছিয়ে কিছু লিখতে। ঠিক এই কারণেই আমার জীবনটাও একটু এলোমেলো। আমার লেখা একটু খাপছাড়া গোছের এবং অতিরঞ্জিত। পাঠকরা নিজ গুণে আমায় ক্ষমা করে দেবেন, এই রকম বিশ্বাস থেকে এই গল্প লেখার আকুল প্রয়াস। মাও ছোটবেলায় আমার স্মরণ শক্তির অপর অগাধ আস্থা আর বিশ্বাস রেখেই আমাকে কবিতা আবৃত্তি শেখাতেন। রবীন্দ্র জয়ন্তীতে আমি স্টেজে উঠেছি। স্টেজে উঠে আমি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে লুকোচুরি কবিতাটা আবৃত্তি করতে শুরু করলাম। মা আমাকে খুব করে তালিম দিয়ে মুখস্থ করিয়ে দিয়েছেন। তবু আমি ভুলে গেলাম ঠিক ওই লাইনটাতে এসেই, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা, ব্যাস আর মনে পড়ছে না। ওই 8 বছর বয়সেই আমার চোখে মোটা ফ্রেমের চশমা উঠেছে। সেই চশমার কাচের আড়াল থেকে আমি দর্শকদের আসনে বসা মাকে ক্রমাগত ইশারা, শব্দ, ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করছি। কি মা, শব্দ দুটির ওপর অতিমাত্রায় জোর দিয়ে 2-3 বার বলেছিলাম মনে হয়। মা বসেছিলেন একেবারে মঞ্চের কাছে একটি চেয়ারে। তবু অর্থাৎ সন্তানের দুঃখ তার বোধগম্য হলো না। অর্থাৎ এতবার শেখানোর পরও যে আমি ভুলে গেছি সেটা মা বুঝতে পারলেন না। আমার এরকম মনে হয়েছিল। অগত্যা আমি তারপর অঝোর ধারায় কাঁদতে শুরু করলাম। উপস্থিত সকলে হো হো করে হাসতে লাগলো।
এমনকি আমার বাবা পর্যন্ত হাসছিলেন। দাদা তো আমাকে নিয়ে মজা করতে পেলে স্বর্গসুখ অনুভব করত। কান্না শুরু করতেই মা আমাকে কোলে করে স্টেজ থেকে নামিয়ে এনেছিলেন। এজন্যই দুঃখে পড়লে আমার শুধু মায়ের কথাই মনে পড়ে। অবশ্য আমি মায়ের ওপর যথেষ্ট রেগে গিয়ে তার কোলে উঠে হাত পা ছুঁড়ে প্রতিবাদ করছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে মা তারপর একটু ধরিয়ে দিলেই কবিতার বাকি অংশটুকু আমি গড়গড় করে বলতে পারবো। মা আমার মনের সেই কথাটুকু বুঝতে পেরেছিলেন। বলেছিলেন, একবার যখন তুমি ভুলেছ তখন বারে বারেই তোমাকে আটকে যেত। তাই সব বুঝতে পেরেই আমি চুপ করেছিলাম। নিজের প্রচেষ্টায় যতটুকু বলেছ সেটাই তোমার কৃতিত্ব। মায়ের মুখে নিজের কৃতিত্বের কথা শুনে আমার বেশ একটু ক্ষতস্থানে মলম পড়ল। তবে রবীন্দ্র জয়ন্তীর সেই সন্ধ্যা মোটেই আমার কাছে স্বপ্নের মতো ছিল না। স্বপ্ন সন্ধ্যার কাহিনী লিখতে বসেছি বটে, কিন্তু তার মধ্যে দুঃস্বপ্নের কথাগুলো লিখব। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।